রিয়াকশন ফোর্সটা হচ্ছে এমন একটা ফোর্স যেটা হচ্ছে ডিউ টু কন্ট্যাক্ট উইথ অ্যান অবজেক্ট। ধরো একটা টেবিলের উপর একটা বক্স রাখছো, টেবিল এই বক্সকে একটা উপরে ফোর্স দিবে, ঠিক আছে? এই ফোর্সটাকে নর্মাল রিয়াকশন ফোর্স বলে। কজ আমি বলি, হ্যাঁ তুমি তোমার হাতটা তোমার টেবিলের উপরে রাখছো, হ্যাঁ, সো তোমার টেবিলের উপরে যে রাখছো তোমার হাতের একটা ওয়েট আছে, সো তোমার ওয়েটটা তো অলওয়েজ নিচে ডাউনওয়ার্ডস অ্যাক্ট করে। তাহলে তোমার ওয়েট যদি ডাউনওয়ার্ডস অ্যাক্ট করতো, তার মানে তোমার রেজাল্টেন্ট ফোর্সটাও ডাউনওয়ার্ড হওয়ার কথা ছিল। এন্ড যদি এটা হইতো, তাহলে তো রেজাল্টেন্ট ফোর্স যেদিকে তোমার হ্যান্ড ওইদিকে অ্যাক্সেলারেট করতো না, ওইদিকে তোমার ভেলোসিটিটা থাকতো না। হুম সো তাহলে তোমার হাত কি নিচে পড়ে যাওয়ার কথা ছিল না? হুম টেবিল ভেঙে নিচে পড়ে যাওয়ার কথা ছিল। কেন নিচে পড়তেছে না? কজ এরকম একটা ফোর্স আছে যেটা তোমার ওয়েটকে ব্যালেন্স করতেছে, এন্ড সেটাই হচ্ছে আমার নর্মাল রিয়াকশন ফোর্সটা। ক্লিয়ার হয়েছে নাকি বুঝে নাই? বুঝছি। আগে আমাকে বলো যে যখন কোনো কিছুর রেজাল্টেন্ট ফোর্স থাকে তখন সে কি করে? কোনো কিছুর রেজাল্টেন্ট ফোর্স থাকলেই সে অ্যাক্সেলারেট করবে, তাই না? হুম whenever there is a resultant force and সে অ্যাক্সেলারেট করবে। সো এখন এই রেজাল্টেন্ট যে ফোর্সটা, এই ফোর্সটা রেজাল্টেন্ট কি সাম অফ আদার ফোর্সেস, রাইট? এখন এইদিকে যদি মনে করো এই ফোর্সটা আমি চিন্তা করি না, হ্যাঁ, এখন এই ফোর্সটা মনে করো নাই, এখন রেজাল্টেন্ট ফোর্স তাহলে কি শুধু ওয়েট না, আর কোনো ফোর্স আছে? না। শুধু রেজাল্টেন্ট ফোর্সটাই কিন্তু ওয়েট। তাইলে তো নিচে অ্যাক্সেলারেট করার কথা ছিল না বক্সটা? হুম তাহলে বক্সটা কি নিচে অ্যাক্সেলারেট করতেছে? না। কেন করতেছে না? নর্মাল রিয়েকশন ফোর্স। কজ এরকম একটা ফোর্স আছে যে ফোর্সটা এই ওয়েটটাকে কি করতেছে, অপোজিট দিকে ফোর্স দিয়ে ব্যালেন্স করে রাখতেছে, তাই না? দুটোটা ফোর্সে কি সমান হয়? জি জি, সমান হইতে হবে। সমান না হলে যদি তুমি মনে করো একটা ফোর্স নিলা 20 নিউটন আর একটা ফোর্স নিলা হচ্ছে 30 নিউটন, ঠিক আছে, তাহলে দুইজনের রেজাল্টেন্ট ফোর্সে কি একটা ডিফারেন্স 10 নিউটন থেকে যাবে না? হুম তখন তো একটা রেজাল্টেন্ট ফোর্স এসে পড়লো। যদি নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা বেশি থাকে তাহলে ও উপরের দিকে অ্যাক্সেলারেট করবে, আর যদি ওয়েটটা 10 নিউটন বেশি থাকে তাহলে ও নিচের দিকে অ্যাক্সেলারেট করবে। তাই ওদের দুজনে কি হতে হবে, সমান হইতে হবে। এই যে ওয়েট আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইকুয়ালস টু 0 হইতে হবে, তাই তো কোনো অ্যাক্সেলারেশন নেই এন্ড কোনো চেঞ্জ ইন ভেলোসিটি নেই। আচ্ছা। যদি এই দুইটা সমান না হইতো তাহলে তো একটা অ্যাক্সেলারেশনের ভ্যালু থাকতো, বা রেজাল্টেন্ট ফোর্সের একটা ভ্যালু থাকতো এন্ড একটা অ্যাক্সেলারেশনেরও ভ্যালু থাকতো, তাই না? হুম দুইটা সমান দেখেই তো প্লাসে মাইনাসে 0 হচ্ছে, নাহলে তো হইতো না। আচ্ছা বুঝছি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, আচ্ছা, নামিরা তো আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করি তাহলে। আম, আমরা এখন হচ্ছে চ্যাপ্টার 3 হেডিং দাও। চ্যাপ্টার 3 শুরু করবো, হুইচ ইজ ফোর্সেস এন্ড মোশনের চ্যাপ্টার 3। ওকে, সো চ্যাপ্টার 3 তে আমরা হচ্ছে দিস চ্যাপ্টার লিঙ্কস ফোর্সেস টু অ্যাক্সেলারেশন। ফোর্স আর অ্যাক্সেলারেশন কি লিঙ্ক, এটা আমরা অলরেডি জানি, কজ রেজাল্টেন্ট ফোর্স থাকলে অ্যাক্সেলারেশন থাকবে, না হলে থাকবে না। ওকে, এন্ড এই চ্যাপ্টারে আমরা ওয়েট নিয়ে কিছু ডিসকাস করবো, এন্ড স্টপিং ডিস্টেন্স কি এন্ড টার্মিনাল ভেলোসিটি, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা ডিসকাস করবো মোস্ট অফ দ্য টাইম। এর আগে আমরা অ্যাক্সেলারেশন ফোর্স এন্ড এগুলো নিয়ে কিছু কথা বলে আসি, ঠিক আছে? নিউটনের 3টা ল আছে আমরা জানি, একটা হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল এন্ড থার্ড ল। আমরা আজকে সেকেন্ড ল নিয়ে কথা বলবো, আমরা থার্ড ল এন্ড ওগুলা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? তো সেকেন্ড ল কি? সেকেন্ড ল স্টেট করে আনব্যালেন্স ফোর্স কজেস অ্যান অবজেক্ট টু অ্যাক্সেলারেট। এটাই হচ্ছে বেসিক্যালি নিউটনের সেকেন্ড ল স্টেট করে, ঠিক আছে? একটু আগে যে বললাম আনব্যালেন্স ফোর্স এর একটা নাম কি, রেজাল্টেন্ট ফোর্স। এই রেজাল্টেন্ট ফোর্সটা কি করে? কজেস অ্যান অবজেক্ট টু অ্যাক্সেলারেট। ক্লিয়ার? এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল স্টেট করে। সো বেসিক্যালি ইফ দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স দেয়ার উইল বি হোয়াট, অ্যান অ্যাক্সেলারেশন। এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল স্টেট করে। ক্লিয়ার? জি স্যার। সাকিবের ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, ঠিক আছে? দিস ইজ দ্য ফর্মুলা অফ রেজাল্টেন্ট ফোর্স। এটা কি, এই ফোর্সটা কি, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে, অর দ্য আনব্যালেন্স ফোর্স। এন্ড হোয়াট ইজ দ্য মাস? এই ম্যাসটা হচ্ছে আমাদের লাইক ম্যাস অফ অ্যান অবজেক্ট, যে অবজেক্টটা অ্যাক্সেলারেট করতেছে বেসিক্যালি। এন্ড হোয়াট ইজ অ্যাক্সেলারেশন? আমরা অলরেডি জানি অ্যাক্সেলারেশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, রাইট? এই কারণেই হচ্ছে অ্যাক্সেলারেট করে। ওকে, ইজ ইট ক্লিয়ার?
হ্যাঁ Yes, sir. আচ্ছা, এখন আমাকে বলো তো এই ফোর্স আর এই অ্যাক্সেলারেশনটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে না? এটা তো ফোর্স বুঝছো না, ম্যাথ তো কনস্ট্যান্ট তাই না, ম্যাথ তো কারো চেঞ্জ হয় না। সো আমি কি এভাবে বলতে পারি না ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন, এন্ড এই প্রপোর্শনালিটি সাইনটা সরানোর জন্য আমরা লিখতে পারি ফোর্স ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট এনে, হুইচ ইজ সামটাইমস আমরা কে ইউজ করি, বাট এইদিকে আমরা কি ইউজ করব, এম ইন্টু এ। এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট। এটা তো ম্যাথসে করছো তাই না? হ্যাঁ Hmm. সো ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন, এটা আমরা এখান থেকে ডিডিউস করতে পারি। সো ডাবলিং দ্য ফোর্স ডাবলস দ্য অ্যাক্সেলারেশন। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি, একটা ডাবল করলে আরেকটাও কি হবে, ডাবল হবে। ক্লিয়ার? হ্যাঁ এখন আমি যদি এই ফোর্সটাকে এই অ্যাক্সেলারেশনটাকে সাবজেক্ট করি, লেটস সে a ইকুয়ালস টু ফোর্স বাই এম, রাইট? আচ্ছা, এমটা কি কনস্ট্যান্ট সেটা তো আমরা জানি। Hmm. এখন ইন দিস কেস আমাকে বলো তো এই অ্যাক্সেলারেশন কি ফোর্সের সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল না, সরি ম্যাসের সাথে? Hmm. এটা তো বুঝো না যে অ্যাক্সেলারেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ম্যাস। সো আমি ইনভার্স প্রপোর্শনালিটি সাইনটা সরানোর জন্য যদি ইকুয়াল দিই, আমি একটা কনস্ট্যান্ট ধরো ফোর্স আনলাম এন্ড ম্যাস দিলাম, ঠিক আছে? আমি এদিকে ফোর্সটাকে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে কি অ্যাক্সেলারেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ম্যাস, রাইট? সরি, এটা বলে দিচ্ছি, রাইট? সো Hmm. ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি, একটাকে ডাবল করলে আরেকটা কি হবে, হাফ হবে, তাই না? Hmm. So this is what I have written in here, যে doubling the mass halves the acceleration. Clear? ওকে ডাবল করলে ও হাফ হবে, আবার ওকে ডাবল করলে ও কি হবে, হাফ হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে ওয়েট এন্ড মাস নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো বেসিক্যালি ম্যাস আমরা ওয়েট আর ম্যাস এর একটা লিঙ্কিং ফর্মুলা জানি, কি বলতো? ওয়েট ইকুয়ালস টু কি, mg, রাইট? এন্ড জি দিয়ে কি, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। জি মানে কি, গ্র্যাভিটেশনাল স্ট্রেংথ গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। ওকে, এন্ড ম্যাস তো ম্যাসই, এন্ড ওয়েট ডাব্লিউ হচ্ছে ওয়েট। ক্লিয়ার? এন্ড অফেন আমরা হচ্ছে জি এর ভ্যালুটা হচ্ছে 9.8, আচ্ছা না, ও লেভেলসে হচ্ছে আমরা 10 দিয়ে ইউজ করি, ঠিক আছে? 10 নিউটন পার কেজি। ওকে, হ্যাঁ এন্ড সামটাইমস কেমব্রিজ কারিকুলামে ওরা ইউজ করা হচ্ছে 9.8 নিউটন পার কেজি। সো যে এডিক্সেল কারিকুলাম তারা হচ্ছে 10 ইউজ করবা, যারা হচ্ছে কেমব্রিজ কারিকুলাম তারা হচ্ছে 9.8 ইউজ করবা। ওকে, সো 9.8টা ইজ মোর অ্যাকিউরেট টু দ্য অ্যাকচুয়াল ভ্যালু, বাট হচ্ছে তোমরা যখন এ লেভেলস উঠবা তখন হচ্ছে তোমরা 9.81 ইউজ করবা, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ওয়েটের যে ফর্মুলাটা। সো ধরো আমাকে বলে দিছে যে সাকিবের ধরো ম্যাথ হচ্ছে, সাকিবের ম্যাথ হচ্ছে 70 কেজি। সো এখন কি আমি সাকিবের ওয়েটটা বের করতে পারবো? ইয়েস পারবো। কিভাবে করবো? ওয়েট কি, ওয়েট ইকুয়ালস টু মাস ইনটু জি, রাইট? 70 into 10 সো তাহলে 70 ইনটু 700 10, নিউটন। জি 700 নিউটন হবে। আর যদি আমরা 9.81 দিয়ে করি, সরি 9.8 দিয়ে করি, সাকিব হচ্ছে 70 কেজি, সো ওয়েট হবে 70 ইনটু 9.8। এটা কত আসে একটু বলো তো? 686 686। সো বোথ আর নিয়ারলি লাইক ক্লোজ টুগেদার, সো মানে একই ভ্যালু, সিমিলার। সো আমরা যে কোন মানে না, আমাদের কেমব্রিজ কারিকুলামে আমরা এটা ইউজ করবো, এন্ড এক্সেল কারিকুলামে আমরা এটা ইউজ করবো, 10 ইউজ করবো। ক্লিয়ার? মানে কেমব্রিজের কেউই নেই। জাস্ট বলে রাখতেছি আর কি। ওকে, এখন আসো হোয়াট ইজ স্টপিং ডিস্টেন্স। স্টপিং ডিস্টেন্স কি,
স্টপিং ডিস্টেন্স হচ্ছে থিঙ্কিং ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। ধরো তুমি একটা গাড়ি চালাইতেছো, ঠিক আছে, ওই গাড়িটা যাচ্ছে, এখন তুমি ব্রেক চাপ দিলা, তো ব্রেক চাপ দিলে কি সাথে সাথে ব্রেক প্রেস করার সাথে সাথে কি গাড়ি থেমে যায়? গাড়ি তো একটুখানি ডিস্টেন্স ট্রাভেল করে, তাই না? এটা তো আমরা জানি। হ্যাঁ So, একটুখানি যে গাড়িটা ডিস্টেন্সটা ট্রাভেল করলো সেটাকে বলা হয় ব্রেকিং ডিস্টেন্স। যতটুকু ডিস্টেন্সটা ট্রাভেল করছে সেটাকে বলা হয় কি ডিস্টেন্স? ব্রেকিং ডিস্টেন্স। যে ব্রেক করার পরেও যতটুকু ডিস্টেন্সটা ট্রাভেল করছে তাকে কি বলা হয়? ব্রেকিং ডিস্টেন্স বলা হয়, ঠিক আছে। এখন তুমি যে গাড়িটা চালাইতেছো, তো তুমি তো শুধু শুধুই ব্রেক দিবে না, তুমি তো চিন্তা করবা ব্রেক দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ তো চিন্তা করতে করতেও তো গাড়িটা চলতেছে, এরকম তো না যে গাড়িটা থামে গেছে। চিন্তা করার সময় চিন্তা যে করতেছো, গাড়িটা চলছে না একটু ডিস্টেন্স। সো হ্যাঁ ওইটাকে চলছে। বলা হয় থিঙ্কিং ডিস্টেন্স, ঠিক আছে। এন্ড স্টপিং ডিস্টেন্স হচ্ছে দুইটাকে মিলাই, যে তুমি চিন্তা করছো এন্ড দেন তুমি ব্রেক চাপ দিছো, এই দুইটা ডিস্টেন্সটাকে অ্যাড করলে যে ডিস্টেন্স আসে সেটাকে বলা হয় স্টপিং ডিস্টেন্স। ক্লিয়ার হয়েছে স্টপিং ডিস্টেন্স কি, থিঙ্কিং ডিস্টেন্স কি, আর ব্রেকিং ডিস্টেন্স কি? হ্যাঁ জি স্যার। মাহাদির, ওকে। এবার আসো থিঙ্কিং ডিস্টেন্স। ডিস্টেন্স ট্রাভেল ডিউরিং দ্য ড্রাইভার্স রিয়াকশন। থিঙ্কিং ডিস্টেন্স কি? ডিস্টেন্স ট্রাভেল ডিউরিং দ্য ড্রাইভার্স রিয়াকশন। রিয়াক্ট করতে যতটুকু সময় লাগছে, চিন্তা করে যে রিয়াক্টটা করছে সেটা করতে যতটুকু ডিস্টেন্সে ট্রাভেল করা হয়েছে সেটাকে থিঙ্কিং ডিস্টেন্স বলে। অ্যান্ড এই থিঙ্কিং ডিস্টেন্সকে কিছু ফ্যাক্টরস দিয়ে এফেক্ট হয়, যেরকম এফেক্টেড বাই স্পিড। যদি অনেক বেশি স্পিড থাকে তাহলে কি থিঙ্কিং ডিস্টেন্সটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে না? কজ তুমি মনে করো অনেক স্পিডে যাইতেছো, তো তুমি চিন্তা করতে করতেই তো অনেকটুকু ডিস্টেন্স ট্রাভেল করে ফেলবা, তাই না? হ্যাঁ রাইট মাহাদি, বুঝতে পারছো? জি স্যার। সো ইট ইজ এফেক্টেড বাই স্পিড অ্যান্ড ড্রাইভার্স রিয়াকশন টাইম। এখন ধরো কিছু মানুষের রিয়াকশন টাইম অনেক ফাস্ট হয়, কারো রিয়াকশন টাইম অনেক কম হয়। যার রিয়াকশন টাইম অনেক ফাস্ট তার থিঙ্কিং ডিস্টেন্সটা কম হবে, আর যার রিয়াকশন টাইম অনেক স্লো তার থিঙ্কিং ডিস্টেন্সটা দেরিতে হবে, তাই না? হ্যাঁ এটা বুঝতে পারতেছো? হুম। সো এই রিয়াকশন টাইমকে আবার কিছু ফ্যাক্টরস এফেক্ট করে। তুমি যদি টায়ার্ড থাকো তাহলে তোমার থিঙ্ক করতে বেশি টাইম লাগবে। তুমি যদি অ্যালকোহল বা লাইক তুমি হচ্ছে লাইক মদ খাই থাকো, ঠিক আছে, তো তোমার কি হবে? থিঙ্ক করতে একটু টাইম লাগবে বেশি, তাই না? হ্যাঁ এই ফ্যাক্টরস গুলা হচ্ছে আমার থিঙ্কিং ডিস্টেন্স কে কি করে? এফেক্ট করে। ক্লিয়ার? হ্যাঁ হুম। এন্ড দেন আসো ব্রেকিং ডিস্টেন্স। হোয়াট ইজ ব্রেকিং ডিস্টেন্স? ব্রেকিং ডিস্টেন্স আফটার ব্রেকিং স্টার্টস আনটিল দ্য ভেহিকল স্টপস, যেটা বললাম আর কি। এফেক্টেড বাই, এটাও স্পিড দিয়ে অবভিয়াসলি এফেক্ট করবে। যেই গাড়ি যত বেশি স্পিডে যাবে তাকে ব্রেক চাপার পরে সে ততটুকু বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে না? তুমি আমারে বলো, একটা একটা স্লো গাড়িকে থামাইতে বেশি ডিস্টেন্স ট্রাভেল করা লাগবে নাকি একটা বেশি স্পিডওয়ালা গাড়িকে থামাইতে বেশি ডিস্টেন্স ট্রাভেল হবে, বলো? বেশি। মাঝে বুঝতে পারছো? হ্যাঁ। ওকে। সো ইট ইজ এফেক্টেড বাই স্পিড, স্পিড দিয়ে অবভিয়াসলি এফেক্ট করে, এন্ড ম্যাস। যেই গাড়ির ম্যাস যত বেশি তার থামতে তত বেশি সময় লাগবে, ঠিক আছে। এন্ড রোডস কন্ডিশন, যদি রোডের কন্ডিশন অনেক বাজে হয় তাহলে কি গাড়িটা থামতে বেশি সময় লাগবে না? হ্যাঁ এন্ড ভেহিকল কন্ডিশন, ধরো টায়ার গুলা অনেক বেশি ওয়ার্ন আউট, টায়ার গুলো একবারে ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কি হবে? টায়ার্স গুলার জন্য কি ফ্রিকশন কাজ করবে না, থামতে সময় লাগবে। ক্লিয়ার? এজন্য দেখবা যে টায়ারের মধ্যে এরকম স্পাইকস থাকে, দেন কিছু ডিজাইন মানে থাকে আর কি, স্ট্রাকচার থাকে। কেন থাকে? সো দ্যাট ওরা রোডকে স্ট্রংলি ধরতে পারে। টায়ারটা যদি একবার স্মুথ হয় তাহলে ফ্রিকশন কাজ করবে না, এন্ড তোমার স্টপিং ডিস্টেন্স অনেক বেশি হয়ে যাবে। এন্ড আমরা এটা চাই না স্টপিং ডিস্টেন্স বেশি হোক, কজ দেখা গেল তুমি গাড়ি চালিয়েছো, তোমার সামনে একটা বাচ্চা এসে পড়ছে, তুমি তো সাথে সাথে ব্রেক চাপার পরে যেন তুমি থামতে পারো সেটাই তো তুমি চাবা, তাই না? তুমি তো চাওয়া না যে ব্রেক চাপার পরে 10 মিটার দূরে গিয়ে বাচ্চারে বাড়ি লাগাইতে, সেটা চাবা? হুম ক্লিয়ার হয়েছে এগুলা কি? হ্যাঁ স্যার। ওকে। এবার আসো দ্য মেইন টপিক, ইট ইজ অ্যাবাউট টার্মিনাল ভেলোসিটি। So imagine dropping a toy or a marble when you first let it go. ঠিক আছে? It starts moving faster and faster because of gravity. So first এ যখন তুমি একটা কিছু ফালাইলা, একটা মার্বেল নিচে ফালাইলা, তখন তো ওর ভেলোসিটি একবারে ইনিশিয়ালি ভেলোসিটি 0 থাকবে, তাই না? এন্ড ও যত নিচে পড়তে থাকবে, যত টাইম যাবে, ওর কি স্পিডটা বাড়তে থাকবে না? এই স্পিডটা যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন স্পিডটা কে ঘটাইতেছে?
গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আর গ্র্যাভিটি ঘটাইতেছে, দ্যাটস ওয়াই ও কি করতেছে, নিচে অ্যাক্সেলারেট করতেছে। অ্যাক্সেলারেট কত করে করতেছে, 10 করে করতেছে। জিগটাকে যে আমরা দেখছিলাম ভ্যালু হচ্ছে কত, 10 নিউটন পার কেজি। সো 10 করে ওর কি ভেলোসিটি বাড়াইতেছে। সো 2 নাম্বার সেকেন্ডে ওর ভেলোসিটি ছিল 10, এন্ড দেন 3 নাম্বার সেকেন্ডে ওর ভেলোসিটি কি হয়ে গেছে, 20 20 হয়ে গেছে, তাই না? সো পার সেকেন্ডে ওর ভেলোসিটিটা বাড়তেছে, তাই ওর আরো জোরে জোরে নিচে পড়তেছে। ক্লিয়ার এটা? হ্যাঁ জি মাদিয়ার? স্যার। আচ্ছা, এবার দিস স্পিডিং আপ ইজ কল্ড হোয়াট, অ্যাক্সেলারেশন। স্পিডিং আপটাকে কি বলা হয়, অ্যাক্সেলারেশন acceleration বলা হয়। However, there's another force pushing up on the object. আরেকটা ফোর্স, আচ্ছা বলো তো, ও যখন মার্বেলটা যখন নিচে পড়বে তখন কি ও এয়ার পার্টিকেলস গুলোর সাথে বাড়ি খাইতেছে, এয়ার পার্টিকেলস গুলো কি ওরে পিছনের দিকে ধাক্কা দিবে না, রেজিস্ট করবে না ওর মোশন? আমরা শিখছিলাম যে এয়ার রেজিস্ট্যান্স কি, এয়ার রেজিস্ট্যান্স হচ্ছে অপোজিটস দ্য মোশন, রাইট? হ্যাঁ তো ওর কি মোশনটা অপোজ করবে না? হ্যাঁ অপোজ করবে না দিয়া বুঝতেছো? হুম, So জি pushing up on the object is called what, air resistance, ঠিক আছে? সামটাইমস ওকে কি বলা হয়, ড্র্যাগ ফোর্সও বলা হয়। আমরা দুইটাই ইউজ করতে পারি, ইদার তুমি এয়ার রেজিস্ট্যান্স বলতে পারো আর ড্র্যাগ ফোর্স বলতে পারো, বেসিক্যালি ড্র্যাগিং ইট ডাউন। ওকে, হুম, এখন এয়ার রেজিস্ট্যান্স ইজ দ্য ফ্রিকশন কজড বাই দ্য অবজেক্ট পুশিং দ্য এয়ার আউট অফ দ্য ওয়ে অ্যাজ ইট ফলস। আচ্ছা, আমরা কি জানি এয়ার রেজিস্ট্যান্স ও ওয়ান কাইন্ড অফ ফ্রিকশন। কোথায় এই ফ্রিকশনটা কাজ করে, ইন ফ্লুইডস। অ্যান্ড আরেকটা ফ্রিকশন যেটা, ওই ফ্রিকশনটা কোথায় কাজ করে, ইন সলিডস। মনে আছে লাস্ট ক্লাস থেকে, নাকি ভুলে গেছো? হুম, সো এই যে এই এয়ার রেজিস্ট্যান্সটা কাজ করতেছে, এটা ওয়ান কাইন্ড অফ ফ্রিকশন দ্যাট অপোজিং দ্য মোশন, এন্ড ইট ইজ পুশড or pushing the object in the backward direction or the opposite of the motion, right? So the air out of the way as it falls. So এয়ারটাকে ওর ধাক্কা দিয়ে দিয়ে নিচে যাইতে দিতেছে, অবভিয়াসলি তাহলে কি ওর স্পিডটা কি আস্তে আস্তে স্লো হবে না? হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা, হুম, এদিকে হচ্ছে আমরা একটু নিউটনের থার্ড লর হালকা একটু টাচ দিয়ে যাই। নিউটনের থার্ড লটা কি মনে আছে, অ্যাকশন রিঅ্যাকশন, রাইট? সো তুমি একটা পার্টিকেলকে যতটুক ফোর্স দিবা, ওই পার্টিকেলটা তোমাকে কি ততটুক ফোর্স দিবে, তাই না? হ্যাঁ তুমি যত জোরে ফোর্সটা দিবে, ওই পার্টিকেলটাও তোমাকে তত জোরে কি করবে, ফোর্সটা দিবে, রাইট? অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, মনে আছে? হ্যাঁ মা নিউটনের থার্ড ল হ্যাঁ, মাহাদিয়ার থার্ড ল নিয়ে আইডিয়া আছে না? হ্যাঁ, আচ্ছা, সো তুমি যখন এই বলটাকে নিচে, বলটা যখন নিচে পড়তেছে তখন কি ও এয়ার পার্টিকেলস গুলোর সাথে ধাক্কা খাইতেছে না? হুম, এখন এয়ার পার্টিকেলস গুলো সাথে ধাক্কা যখন খাবে, তখন এই বলটা কি এয়ার পার্টিকেলস উপর একটা ফোর্স এক্সার্ট করবে, রাইট? হুম, এন্ড এই ফোর্সটা যে বলটা এয়ার পার্টিকেলের উপরে এক্সার্ট করছে, ঠিক আছে, এই এয়ার পার্টিকেল কি করবে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, বলের উপর একটা পিছনের দিকে ফোর্স এক্সার্ট করবে না? করবে নাকি করবে না? করবো। বুঝতেছো নাকি বুঝতেছো না, আগে বলে নাও। বুঝছি, আমি বুঝছি। আচ্ছা, সো এই যে ফোর্সটা যে এক্সার্ট করছে, এটা কি মোশন, নিচে পড়তেছিল না, ওর মোশনটা তো নিচের দিকে। সো এই মোশনটাকে কি ফোর্সটা অপোজ করতেছে না? হুম, হ্যাঁ, সো অপোজ করলে কি ওর স্পিডটা স্লো ডাউন করবে? হ্যাঁ, ওর স্পিডটা কিন্তু স্লো ডাউন করবে। এন্ড এটাই বলছে, however there's another force pushing up the object, air resistance. The air resistance is the friction caused by the object pushing the air out of the way as it falls. ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হুম, আচ্ছা, এখন ধরো there is air resistance, এখন আমরা এয়ার রেজিস্ট্যান্স কে অ্যাকাউন্টে নিই। সো এট ফার্স্ট বলটা হচ্ছে জিরো ভেলোসিটিতে ছিল এন্ড নিচে পড়া শুরু করছে, এন্ড যখনই নিচে পড়তে থাকবে ওর ভেলোসিটিটা বাড়তে থাকবে। এন্ড ওর যদি ভেলোসিটি বাড়ে, একটা অবজেক্ট বেশি স্পিড দিয়ে যদি তোমার সাথে ধাক্কা খায়, তুমি বেশি ব্যথা পাবা, বেশি ফোর্স তোমার উপর এক্সার্ট হবে, নাকি কম স্পিড দিয়ে ধাক্কা খাইলে তোমার উপরে বেশি ফোর্স এক্সার্ট হবে, বলো তো? হুম, বুঝি না, আবার বলবেন? একটা অবজেক্ট যদি অনেক বেশি স্পিডে মুভ করে তোমার সাথে ধাক্কা খায়, ঠিক আছে,
তুমি কি বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করবা নাকি একটা অবজেক্ট কম কম স্পিড নিয়ে তোমার সাথে ধাক্কা খেলে তুমি বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করবা? বেশি স্পিড নিলে। বেশি স্পিডেই তো একটা কিছু তোমার সাথে ধাক্কা খেলে তুমি বেশি জোরে ব্যথা পাবে না? ধরো একটা বল তোমার ভাই তোমার গায়ের মধ্যে মারছে, অনেক জোরে মারছে, অনেক স্পিডে মারছে, তাইলে তুমি বেশি ব্যথা পাবা। আর যদি কম স্পিডে মারে তাহলে কি তুমি ব্যথা পাবা? না। তো যত বেশি স্পিড বাড়তেছে তত বেশি কি এয়ার পার্টিকেলস গুলাকে বলটা বেশি ফোর্স দিতেছে না? হুম সো এয়ার পার্টিকেলস গুলাও কি করবে? বসে থাকবে ওরা? ওরা তো বসে থাকবে না, ওরাও কি করবে? ওরাও বলকে তত জোরেই ফোর্সটা দিবে, রাইট? হুম সো এই তার মানে কি যত বেশি স্পিড বাড়বে তত বেশি এয়ার রেজিস্ট্যান্সও বাড়বে, এয়ার রেজিস্ট্যান্সের ফোর্সটাও বাড়বে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। শিওর? হুম ওকে, তাইলে দেখো যখন জিরোতে ছিল তখন কোনো এয়ার রেজিস্ট্যান্স ছিল না, কেন? কজ এই বল কি এয়ারকে কোনো ধাক্কা দিচ্ছে, কোনো বাড়ি দিচ্ছে? না। নামিরা আসছে মাত্র। আচ্ছা, দাঁড়াও একটা সেকেন্ড, আসতেছে, 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, আর নামিরা যেহেতু মাত্র আসছে আমি আরেকবার রিক্যাপ করে দিই, হ্যাঁ? সো বেসিক্যালি নামিরার নিউটনস থার্ড ল নিয়ে আইডিয়া আছে না? পড়াইছিলাম তোমার, টার্মিনাল ভেলোসিটিও পড়াইছিলাম, মনে আছে? আচ্ছা আমরা এটা আবার দেখতেছি, হ্যাঁ। হোয়াট ইজ টার্মিনাল ভেলোসিটি? সো ধরো একটা অবজেক্ট নিচে পড়তেছে উইথ ভেলোসিটি, নিচে পড়তেছে না এখন আপাতত, ঠিক আছে? ভেলোসিটি জিরো মানে কি, এখন আমি ফালাবো অবজেক্টটাকে, মার্বেলটাকে নিচে, এখনো ফালাই নেই। সো অ্যাট স্টার্ট ভেলোসিটি জিরো। এখন যত বেশি ভেলোসিটি বাড়বে ও যখন নিচে পড়বে তখন কি ও এয়ার পার্টিকেলস গুলাকে ধাক্কা দিবে না? নামের একটু কথা বলো। হ্যাঁ স্যার। সো নিউটন থার্ড ল কি বলে? অ্যাকশন রিয়াকশন। তুমি যাকে যতটুকু ফোর্স দিবা সে ততটুকু ফোর্স তোমাকে রিটার্ন করবে ইন দ্য অপোজিট ডাইরেকশন, রাইট? হ্যাঁ। সো এই বলটা যখন এয়ার পার্টিকেলস গুলাকে নিচের দিকে ফোর্স এক্সার্ট করছে, এয়ার পার্টিকেলস গুলাকে বসে থাকবে? ওরাও কি করবে? ওরাও বলকে উপরের দিকে একটা ফোর্স দিবে, তাই না? হ্যাঁ স্যার। সো এই নিচে যে ফোর্স, নিচে যে ওয়েটটার জন্য যে নিচে পড়তেছে, এন্ড ওর মোশনটা তো নিচেই, তাই না? ও নিচেই পড়তেছে। ওকে যখন উল্টা দিকে একটা ফোর্স দেওয়া হবে ওর স্পিডটা কি আস্তে আস্তে কমতে থাকবে না? হ্যাঁ স্যার। এটাই বেসিক্যালি আমি এতক্ষণ বলতেছিলাম, ঠিক আছে? সো এই স্পিডিং আপটা, ও যে নিচে পড়তেছে, স্পিডিং আপটাকে বলা হয় অ্যাক্সেলারেশন। এই যে দেখো, at start velocity 0, at t equals to 2 velocity is 10, at t equals to 3 velocity is 20। সো আস্তে আস্তে স্পিড বাড়তেছে, এন্ড যখনই স্পিডটা বাড়তেছে, প্রথমে যখন বলটা রেস্টে ছিল তখন তো কোনো এয়ার পার্টিকেলস কে এই বলটা প্রেসার বা ফোর্স দিচ্ছে না, তো এয়ার পার্টিকেলসও বলকে কোনো ফোর্স দিবে না। বাট যখনই হচ্ছে এই বলটা নিচে পড়া শুরু করছে তখন কি করবে? এই এয়ার রেজিস্ট্যান্স দিবে, এয়ার পার্টিকেলস গুলা বলটাকে উপরের দিকে একটা ফোর্স দিবে। এখন 3 নাম্বার সেকেন্ডে যখন ওর এই মার্বেলের ভেলোসিটি আরো বেড়ে গেছে, সো এই এয়ার রেজিস্ট্যান্স কি করবে? আরো স্পিডে, সরি, এই মার্বেল কি করবে? আরো জোরে এয়ার পার্টিকেলস গুলাকে ফোর্স দিবে, তাই না? ধাক্কা দিবে। সো এয়ার পার্টিকেলস গুলাও কি করবে? সেম জোরে আবার মার্বেলকে উল্টা দিকে ধাক্কা দিবে। So, একটা টাইম আসবে, ওই টাইমটাই হচ্ছে এই কি বলে এই, আচ্ছা ও যে নিচে পড়তেছে, কেন নিচে পড়তেছে? বিকজ অফ ইটস ওয়েট, রাইট? ওয়েটের জন্যই তো নিচে পড়তেছে, নাহলে তো পড়তো না। সো একটা সময় আসবে ওর ওয়েটের যে ফোর্সটা এন্ড এয়ার রেজিস্ট্যান্সের যে ফোর্সটা, দুইটা সমান সমান হয়ে যাবে, ঠিক আছে? বুঝতেছো?
হ্যাঁ স্যার সো যদি দুইটা ফোর্স সমান সমান হয়ে যায়, উপরের ফোর্স আর নিচের ফোর্স যদি সমান সমান হয়ে যায়, রেজাল্টেন্ট ফোর্স কি হয় বলো তো? ইকুয়াল রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়ে যায়। কোনো রেজাল্টেন্ট ফোর্স থাকে না, দুইটা ফোর্স ইকুয়াল হয়ে গেলে রেজাল্টেন্ট ফোর্স কি হয়? জিরো হয়ে যায়, রাইট? হ্যাঁ স্যার এন্ড এই রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হয়ে যায়, তাহলে কোনো কি অ্যাক্সেলারেশন থাকবে? না স্যার কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। এন্ড যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে, কোনো চেঞ্জ ইন ভেলোসিটি হবে না ওভার টাইম? কোনো চেঞ্জ ইন ভেলোসিটি হবে না ওভার টাইম। দ্যাটস ওয়াই 3 নাম্বার সেকেন্ড আর 4 নাম্বার সেকেন্ডে কি বলের স্পিড সেম হয়ে গেছে, কোনো স্পিড বাড়তেছে না, ও সেম স্পিডেই নিচে পড়তেছে। ইজ ইট ক্লিয়ার এখন? হ্যাঁ স্যার ক্লিয়ার বাকিদের ক্লিয়ার জি স্যার। ফুললি? কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করতে পারো। হুম, না স্যার। সাকিব ভাই ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, so as the object falls faster, the air resistance pushing up gets bigger and bigger. Clear? এই লাইন কি বলছে? একটু আগে যেটা বুঝাইছি সেটাই, ঠিক আছে? And then terminal velocity is the maximum speed an object can reach while falling through the air. ঠিক আছে? টার্মিনাল ভেলোসিটিটা কি? বেসিক্যালি ম্যাক্সিমাম স্পিড। এইদিকে টার্মিনাল ভেলোসিটিটা কি বলতে পারবা তোমরা আমারে? এই যে এই জায়গাটার মধ্যে টার্মিনাল ভেলোসিটিটা কি? হ্যালো, জিরো। জিরো ভেলোসিটি জিরো হলে তো নিচেই পড়বে না। আমি মাত্র বললাম না, টার্মিনাল ভেলোসিটি কি? ইজ দ্য ম্যাক্সিমাম স্পিড। এদিকে ম্যাক্সিমাম স্পিডটা কি 20 না? বুঝতে পারছো? ন- নাহলে বলো আমার, যদি একবারে না বোঝা যায়। বুঝতে পারছো? হ্যাঁ। সো এদিকে টার্মিনাল ভেলোসিটিটা কি? 20, এন্ড এই ভেলোসিটিটা চেঞ্জ হবে না কেন? কজ দেয়ার ইজ নো রেজাল্টেন্ট ফোর্স এন্ড সো নো অ্যাক্সেলারেশন এন্ড সো নো চেঞ্জ ইন ভেলোসিটি। দ্যাটস ওয়াই ভেলোসিটিটা কি হবে না, আর চেঞ্জ হবে না, 20তেই ওর নিচে পড়তে থাকবে। আর একটু আগে তো চেঞ্জ হচ্ছিল, 0 থেকে 10 এ গেছে, 10 থেকে 20 তে গেছে, এটা চেঞ্জ হচ্ছিল। কেন চেঞ্জ হচ্ছিল? বিকজ দেয়ার ওয়াজ আ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং ডাউনওয়ার্ডস, বিকজ অফ এইদিকে দেখো এয়ার রেজিস্ট্যান্সটা কম, এদিকে ওয়েটটা বেশি, দ্যাটস ওয়াই ও নিচে পড়তেছিল, ঠিক আছে, উইথ অ্যাক্সেলারেশন। এন্ড এইদিকে এয়ার রেজিস্ট্যান্স আর ওয়েট সমান সমান হয়ে গেছে, দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো রেজাল্টেন্ট ফোর্স এন্ড দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো অ্যাক্সেলারেশন। তাই ও কি করবে না, চেঞ্জ ইন ভেলোসিটি করবে না। ক্লিয়ার হয়েছে? জি স্যার। So the terminal velocity is the maximum speed of an object can reach while falling through the air or any fluid like water. ওয়াটারেও সেম জিনিসই হয়, ঠিক আছে? সো আমি আর ওইভাবে আলাদাভাবে বললাম না, কজ ফ্লুইড মানেই তো হচ্ছে এয়ার বা ওয়াটার, রাইট? সো why does the object stop speeding up? কেন ওর স্পিডিং আপটা, এই যে 10 থেকে 20 হইলো, 20 থেকে কেন 30 হইলো না? এই স্পিডিং আপটা কেন বন্ধ হয়ে গেল, কেন 20 তে স্টাক করে গেল? Eventually, the force of air resistance pushing up becomes equal to the force of gravity pulling down. ঠিক আছে? সো দুইটা যদি সমান সমান হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে? দুইটা দুইটা কি হয়? যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে নো রেজাল্টেন্ট ফোর্স, দ্যাটস ওয়াই নো অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? গ্র্যাভিটি মানে কি? গ্র্যাভিটি মানেই হচ্ছে ওয়েট অর পুলিং ডাউন, রাইট? সো এয়ার রেজিস্ট্যান্স কি? পুশিং আপ। সো এই দুইটা কি হয়ে গেছে? ইকুয়াল হয়ে গেছে। While these two forces are equal, the net force এর আরেকটা নাম বলতে পারবা কেউ? নেট ফোর্স হুম? না নেট ফোর্স মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স অর আনব্যালেন্স ফোর্স, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট নামে আর কি ডাকে। সো নেট ফোর্স অন দ্য অবজেক্ট ইজ জিরো। ইজ ইট ক্লিয়ার? আর কোশ্চেন আছে বাকিদের? নো স্যার। আচ্ছা, because there is no net force or no resultant force, the object stops accelerating and falls at a constant speed. স্পিডটা কি হয়ে যায় দেখো, কনস্ট্যান্ট হয়ে গেছে, 20 হয়ে গেছে, ঠিক আছে? This constant speed is the terminal velocity, or this constant velocity is the terminal velocity বলতে পারো। ক্লিয়ার? ফুললি টার্মিনাল ভেলোসিটি কি? জি স্যার। তো একটু পড়ো তো, এটা পুরোটা পড়ো, এটা দেখো কোনো কোশ্চেন আছে নাকি।
হ্যাঁ, শেষ হয়েছে পড়া? পড়তেছি। বাকিদের বুঝছি। ফুললি বুঝছো? কোনো কোশ্চেন আছে? নো স্যার। না না হ্যাঁ বললা। না। না। আচ্ছা, আর নামিরার? নাই স্যার। ফুললি বুঝতে পারছো? হ্যাঁ। এত ফুললি বুঝলে কোনো কোশ্চেন টোশ্চেন করবা না? কোশ্চেন না করলে ভালো লাগে? আচ্ছা, ঠিক আছে। এই সেম জিনিসটাই এদিকে আমি আরেকটুখানি এক্সটেন্ড করছি, ঠিক আছে? এটা একটু পড়ে দেখো তো।
স্যার বুঝছি। ফুললি ক্লিয়ার হয়েছে সবার? আমার ওরা নামিরার? হ্যাঁ স্যার ডান। কোনো কোশ্চেন আছে? না, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে তাইলে এই যে এটাও একটু পড়ো, একটু পড়ে দেখো। স্যার করছি। হ্যাঁ ক্লিয়ার হয়েছে ফুললি? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? হুম, নামিরার, না স্যার। সাকিবের? না। আচ্ছা দাঁড়া, এবার তাহলে একটা এক্সারসাইজ দিতেছি।